আসলে ভাই আমার বাংলাদেশ থেকে ডেনমার্কে আসতে তেমন একটা বেশি সময় লাগে নাই। ডেনমার্কের মেন বিষয়টা হচ্ছে ভাই অফার লেটার, কাজের হোক অথবা যে কোনো ইউনিভার্সিটিতে হোক, অফার লেটার যদি আপনি পান তাহলে ওইটা নিয়ে আপনার প্রসেসটা শুরু হবে। কিছু গরু ছিল। 200 গরু, ওটা তো আমি ছোটো বলতেছি, অন্যান্য ফার্মে 400-500 গরু আছে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে জব করতেছে ওই জায়গায় আছে, অনেকে ওয়ার্ক পারমিট পাইছে, তো ওরা তো আসলে বড় বড় ফার্মে কাজ করতেছে। আসতে মোট কত টাকা খরচ হয়েছিল ডেনমার্কে? টাকার বিষয়টা হুম। দৈনিক 4-5 ঘন্টার উপরে কাজ নাই আসলে, নর্মালি 4-5 ঘন্টার উপরে ফার্মে কোনো কাজ মানে নাই। লাইন টাইন করে যে কোনো ভাবেও যদি একটা পারমিটের ব্যবস্থা করতে পারে তাহলে সে কেমন ইনকাম করতে পারে মাসে? গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো ইন্টারন্যাশনাল স্যালারি কি 32,000 ক্রোনা। 32,000 ক্রোনা আপনার বাংলায় তারে 5 লক্ষ টাকার উপরে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের ইরোদা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ডেনমার্কের ভিডিও। তো এই যে আমার ভাই দেখতে পারতেছেন, তুইন রেজা ভাই, তো আসলে সে এখন পোল্যান্ডে আছে, বাট সে ফার্স্টে বাংলাদেশ থেকে ডেনমার্কে আসছিল। তো ডেনমার্কে আসার পরে সে ওইখান থেকে কিছু প্রবলেমের কারণে পরবর্তীতে পোল্যান্ডে আসে। তো আমি আজকে তার মুখ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো যে আসলে বাংলাদেশ থেকে সে যে এত মানে মানুষের যে স্বপ্ন, মানুষের ইউরোপে আসা তো ঠিক আছে স্বপ্ন, বাট মানুষের ইউরোপের ভিতরে কিন্তু কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে মানুষ আসার জন্য অলমোস্ট মানে বেশি টার্গেট করে বা চেষ্টা করে, যেরকম আপনার ইতালি, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, তারপরে ডেনমার্ক। তো সে ডেনমার্কের মতন একটা জায়গায় সে এত কষ্ট করে আসার পরও কেন এখানে থাকতে পারলো না বা থাকলো না, পোল্যান্ডে চলে আসলো, বা তার বাংলাদেশ থেকে ডেনমার্কে আসতে কত টাকা খরচ হয়েছে এবং কত দিন সময় লাগছে এবং কি বিষয় সে আসছিল, এভরিথিং অল আমি আপনাদেরকে এখন তার মুখ থেকে সরাসরি দেখাবো, শোনাবো। তো অবশ্যই যারা ডেনমার্কে আসতে চান বা ডেনমার্কের চিন্তা ভাবনা করেন, ডেনমার্কের লাইফস্টাইল নিয়ে ভাবেন বা ডেনমার্কে কত টাকা ইনকাম করা যাবে এই চিন্তা ভাবনাগুলো করেন, তাদের জন্য আজকের ভিডিও। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, যদি আপনি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে লাল গোলাপ শুভেচ্ছা। চলুন কথা না বাড়িয়ে বাইরে চলে যাই। আসসালামু আলাইকুম তুইন ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আপনার কাছে আমি জানতে চাই যে আপনি ফার্স্টে ডেনমার্কে আসছিলেন, তো ডেনমার্কে আসার জন্য আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে ফাইল জমা দিয়েছিলেন, বা আপনি কি বিষয়ে ডেনমার্কে আসছেন, বা আপনার টোটাল প্রসেসিং কত সময় লাগছে বাংলাদেশ থেকে ডেনমার্কে আসতে, এইটা আপনি একটু বলবেন। আসলে ভাই আমার বাংলাদেশ থেকে ডেনমার্কে আসতে তেমন একটা বেশি সময় লাগে নাই। হুম। বাট আমি জমা দিয়েছিলাম এই 2023-এর মার্চ মাসে। 2023-এর মার্চ মাসে? হ্যাঁ, মার্চ আচ্ছা। মাসে। তো আমি ফ্লাই করছি এপ্রিলের 24, মানে 24 আগে 2024 সালের এপ্রিল মাসে আমি ফ্লাই করছি। তো আমার ভিসা হয়তো একটু লেট হচ্ছে। ডেনমার্কের বিষয়টা হচ্ছে যে আপনি ইন্টার্নশিপ ভিসা আছেন অথবা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা আছেন। তো মূল বিষয়টা হচ্ছে আপনি যদি অফার লেটার পান তারপর আপনার বাকি কাজগুলো শুরু হয়ে যাবে। তো ডেনমার্কের মেন বিষয়টা হচ্ছে ভাই অফার লেটার, কাজের হোক অথবা যে কোনো ইউনিভার্সিটিতে হোক, অফার লেটার যদি আপনি পান তাহলে ওইটা নিয়ে আপনার প্রসেসটা শুরু হবে। অফার লেটার বলতে আপনার ওয়ার্ক পারমিট যেটা বোঝায়? ধরতে পারেন আমার একটা ওয়ার্ক পারমিট। আমি যেহেতু এগ্রিকালচার নিয়ে করছি না, ডিপ্লোমা করছি, তো আমাদের ইন্টার্নশিপ হিসেবে তো একটা লাগবে না, ফার্মার লাগবে। আচ্ছা, আপনি হচ্ছে মূলত ওয়ার্কার হিসেবে আসেন না, আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন, এরকম কিছু? ধরেন স্টুডেন্ট অথবা ওয়ার্কার। আচ্ছা 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 আচ্ছা। তো বিষয়টা হচ্ছে আমার একটা ফার্ম থেকে অফার লেটার আসতে আমার প্রায় 6 থেকে 7 মাস সময় লেগে যায় আর কি। আচ্ছা। তো ডেনমার্কে একটা অফার লেটার ওয়ার্ক পারমিট ম্যানেজ করা আসলে খুবই রেয়ার। যদি পেয়ে থাকেন তাহলে অনেক বেটার হয়। মানে সে লাখি একটা মানুষ। লাখি একটা মানুষ। যাই হোক আলহামদুলিল্লাহ, প্রায় 7 থেকে 8 মাস পর আমার অফার লেটার আসে। তারপর আমি যে ভাই দিয়ে আমি প্রসেস শুরু করছিলাম আর কি, তো ওই বাইরে দিয়া, তো ভাই যেভাবে বলছে ওইভাবে আমি বিএফএসে ফাইল জমা দিছি। তারপর আমার এমবিসি ফেস করতে হয়েছে। তো সবগুলা করার পর এমবাসি কি আপনার ঢাকাতেই ছিল নাকি ইন্ডিয়াতে যেতে হয়েছিল? না না, এটা তো ঢাকাতে ছিল। আচ্ছা আচ্ছা। ডেনমার্কে এমবিসি ঢাকাতে ছিল। তো ওই জায়গা থেকে এমবিসি ফেস করার পর তারপর আলহামদুলিল্লাহ ভিসা হাতে পাইলাম। তো ভিসা হাতে পাইছি আমি জানুয়ারিতে। তো আমার এই ভিসাতে
ইয়া ছিল এপ্রিল আর কি আমার এন্ট্রি ডেটটা, এর আগে আমি যেতে পারবো না এরকম একটা ইয়া ছিল। মানে আপনি তো জানুয়ারিতে আমার ফার্মার ওইটা মেবি ওরা বলছে যে আমি এপ্রিলের আগে যেতে পারবো না, কারণ ওর লাগবে এপ্রিলে। ও ভিসাটা 2 মাস আগে আমার দিয়ে দিছে আর কি। আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা হয় নাই ভাই, সবকিছু পড়ে বুঝতে পারছি। প্যারা নাই, মানে মানে এপ্রিলে আমি আসছি। মানে এক কথায় আপনার ফাইল জমা দেওয়ার পরে ভিসা পাইতে টোটাল সময় লাগছে কয় মাস? ধরেন 9-10 মাস। 9 থেকে 10 মাস। 10 মাস সময় লাগছে। আচ্ছা 10 মাস। আর হচ্ছে আপনার ভিসা পাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে বলছিল যে ওই সময় হয়তো বা কাজ ছিল না বা হয়তো বা কাজ ছিল, বাট ওর লাগবে তো এপ্রিল মাসে, তাই না? আচ্ছা আচ্ছা, এই জন্য বলছে যে এপ্রিলে আসতে আর কি। তো আমি এপ্রিলে আমি আসছি, আসার পরে তো আলহামদুলিল্লাহ। আপনি কি এসে আগে লেখাপড়া মানে কলেজে টলেজে ঢুকছিলেন নাকি ডিরেক্টলি ফার্মে ঢুকছিলেন? না আসলে ভাই এটা হচ্ছে ইন্টার্নশিপ, তো একটা ফার্মে ছিল, আমি যেহেতু এগ্রিকালচার নিয়ে ডিপ্লোমা করছি তো ইন্টার্নের স্বরূপ একটা আর কি। তো এই জায়গায় আমি কাজ শুরু করি কে, তো ইন্টার্নশিপ হিসেবে তো আমাদের এগ্রিকালচার রিলেটেড তো ফার্ম ধরতে পারেন। তো ফার্মে আমার কাজ ছিল, ফার্মে তো বুঝে না কেমন মিল্কিং ছিল। হ্যাঁ, মানে এক কথায় আপনার একটা আচ্ছা আপনাদের আপনি যে ফার্মে ছিলেন এই ফার্মেরটা কত বড় ছিল? কারণ আসলে আমাদের বাংলাদেশের মতন তো ইউরোপের ফার্ম না, এখানে সবকিছুই আপনার আপডেট বা সবকিছুই হচ্ছে আপনার আত্মধনিক, মানে একেবারে সবকিছুই অন্যরকম। তো আপনার এই যে ফার্মে ছিলেন এই ফার্মেতে আপনার কতগুলা গরু ছিল? আমাদের ফার্মে প্রায় 200+ ছিল। আসলে এটা ধরেন ছোটখাটো একটা ফার্ম ছিল, বলতে ডেনমার্কের তুলনায় বা অন্যান্য ফার্মারের তুলনায় বা অন্যান্য ফার্মের তুলনায় এই ফার্মটা একটু ছোট ছিল। ওটা একটা ধরেন ফ্যামিলিগত আর কি ছোটখাটো ফার্ম। মানে এত ছোট একটা ফার্ম কিন্তু 200 গরু ছিল? 200 গরু, ওটা তো আমি ছোট বলতেছি। অন্যান্য ফার্মে 400-500 গরু আছে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে জব করতেছে ওই জায়গায় আছে, অনেকে ওয়ার্ক পারমিট পাইছে, তো ওরা তো আসলে বড় বড় ফার্মে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ডেনমার্কে আসলে ফার্মগুলো বেশি, আর আসলে ডেনমার্কের ফার্ম আর অন্যান্য যেমন আমাদের বাংলাদেশের ফার্মের মধ্যে অনেক রাত আর দিন তফাৎ। হ্যাঁ হ্যাঁ, এটাই এই যে এটাই প্রযুক্তিগুলো আসলে এগুলো তো আপনি বাংলাদেশে পাবেন না। তো এইখানে আপনার যে বিষয়টা যে আপনার আসতে মোট কত টাকা খরচ হয়েছিল ডেনমার্কে? টাকার বিষয়টা ভাই বলতে যাচ্ছি না, তবে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। আবার এত কম না, আবার এত বেশিও না। যদি এমনি যদি একটা দিতেন কোন একটা দেশে যাইতে গেলে, আপনারটা না বললেও মনে করেন সাপোজ যেরকম কোন দেশে যাইতে গেলে কত টাকা লাগে আপনার তো একটা ধারণা আছে? যেরকম সৌদি দুবাই যাইতে 4-5 লক্ষ টাকা লাগে, বা ইউরোপে যে কোনো দেশে আসতে গেলে, ইতালি আসতে গেলে মানুষ 15 লাখ টাকা নেয়, 18 লাখ টাকা নেয়, বা আপনার ক্রোয়েশিয়া রোমানিয়া যাইতে গেলে মানুষ 9-10 লাখ টাকা নেয়। তো এরকম সামথিং আপনি একটা দেশ নিয়ে আমাকে বুঝাইতে পারেন যে আসলে এরকম আর কি? এগুলোর সাথে তো কম্পেয়ার করা যায় না, বুঝছেন? ইউরোপ তো ইউরোপ, বুঝেন না? আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে ইউরোপে তো অন্যান্য দেশ আছে, অনেক সমস্ত অনেকভাবে আসতেছে ফ্রান্সে অথবা অন্যান্য রোমানিয়া ক্রোয়েশিয়া বলেন, আর অন্যান্য জায়গায় তো লোক আসতেছে না। তো ওদের মোটামুটি 10, 12, 13, 14, 15 যার কাছ থেকে যেভাবে টাকা নিতে পারতেছে টাকা আসতেছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তো এমনি আপনার জাস্ট একটা আনুমানিক একটা ধারণা মোটা কি দেওয়া যাবে না? কারণ এটা কি জন্য যে আপনার অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে আপনার মানে মানে অনেক সময় ঠকে যায়, মানে ঠকা বলতে কি দেখা যায় আসলে যেটা লাগে তার থেকে অনেক বেশি নিয়ে নেয়, বা অনেকে মানে হুজোকে, বা আপনার অনেকে মনে করেন যে চিন্তা করে ডেনমার্কে যাব, টাকা কোনো বিষয় না, যাইতেই হবে, এরকমটাই থাকে না? তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে আপনার আসলে মানে যদি হালকা একটু আপনার বলার দরকার নাই, বাস এমনি ডেনমার্কে আসতে কত টাকা লাগে, আপনার কত খরচ হয়েছে এটার দরকার নাই। নর্মালি এখন ইন্টার্নশিপ হিসেবে ধরেন, তাহলে আমি অ্যাভারেজ বললাম 14-15 তো লাগবে স্বাভাবিক। তো আমার সাথে এগুলো কম্পেয়ার করলে হবে না ভাই আসলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা কম বা বেশি? হ্যাঁ, ওটার থেকে আমি অনেক কম আসছে ভাই। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় 14-15 লাখ টাকা লাগে, তো সেইখানে আপনার কিছু কম বা বেশি এরকম আর কি সামথিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই ওই যে বললাম না যে আপনি ইন্টার্নশিপ পেশে আসতে হলে যে ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা থাকার পর আপনি সপ্তম সেমিস্টারে থাকবেন, তারপর আপনার প্রসেসটা শুরু হবে আর কি। আচ্ছা আচ্ছা। নর্মালি আপনি ওয়ার্ক পারমিট পাওয়া যায় না, খুব কম আমার যতটুকু দেখছি আর কি। তো নর্মালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আমি দেখি না কাউকে আসতে। ওরা স্টুডেন্ট হিসেবে আসছে অথবা আমাদের মধ্যে যে ইন্টার্নশিপ হিসেবে আসছে, কাজ করতে করতে ফার্মার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফার্মার বুঝতে পারছে তো পরে দিয়ে আমার ভালো কিছু হবে বা ও আমার ফার্মে ভালো কিছু করতে পারবে, ওই হিসাবে ওয়ার্ক পারমিট দিলে আরো 4 বছরের জন্য আপনি ওই জায়গায় কাজ করবেন। আচ্ছা আচ্ছা, ওইতে কাজ করতে পারতেছেন, বাড়িতে ছুটিতে আসতে পারতেছেন, অন্যান্য ঘুরতে পারতেছেন, এটাই তো সবচেয়ে বড় বিষয়। আচ্ছা আচ্ছা। তারপরে ওয়ার্ক পারমিট পাইলে তো আপনি ভালো একটা স্যালারি পাইতেছেন। আচ্ছা, এইখানে আপনি যখন কাজ করতেন আপনি তো ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতেন, মানে আপনার স্যালারিটা মূল স্যালারি থেকে অর্ধেক। মানে আমি বুঝতে পারছি, এখানে বিষয়টা হচ্ছে মূল যে ওয়ার্ক পারমিটের কথা আপনি বলতেছেন, মানে আপনার সরকারের যে মূল একটা বেতন আছে এটা তো অনেক বেতন,
তো আপনি আসলে কত টাকা পাইতেন, আর মূল কত টাকা আসলে সরকারি থেকে মানে বেতনের একটা ছিল যে একটা স্কেল? আসলে এটা হিসাব করলে আসলে ফার্মার তো আমাদেরকে সরাসরি পে করে না টাকাটা, ওরা তো একটা ইয়ে আছে যে ওরা গভর্নমেন্টের একটা সিস্টেম আছে, ওদের স্যালারি পে করে ট্যাক্স রেখে তারপর যা আসে ওই টাকাটা আমাদের ইয়াতে ঢুকে আর কি, ব্যাংকে ঢুকে আর কি, আচ্ছা। আমাদের এই অ্যাকাউন্টে ঢুকে। মোটামুটি আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গা থেকে অনেক বেটার ভাই, ইন্টার্নশিপ হিসাবে যে টাকা পাইছি বা যেভাবে ইনকাম করতেছে মানুষ অনেক বেটার। না সেটা একটু বলেন, টাকা ইনকামের বিষয়টা নিয়ে সমস্যা নাই তো? দিক দিয়ে বলেন, আপনি অন্যান্য জায়গায় ইতালিতে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, কম হলে তো 8 ঘন্টা 9-10 ঘন্টা কাজ অবশ্যই করতেছেন না? অবশ্যই। তো আমাদের এখানে কি কি হয়েছে যে এমনও সপ্তাহ বলতে কি এটা রেগুলার বলতে পারেন প্রায় হুম। দৈনিক 4-5 ঘন্টার উপরে কাজ নাই। আসলে নর্মালি 4-5 ঘন্টার উপরে ফার্মে তেমন একটা কাজ নাই। আচ্ছা এদিক দিয়ে অনেক রিল্যাক্স ছিলাম আসলে। আচ্ছা। থাকা খাওয়া বলেন বা আমাদের যে থাকার জায়গাটা দিছিল না, আসলে অনেক বেটার ভাই, অন্যান্য জায়গা থেকে আপনি কম্পেয়ার করলে অনেক বেটার। আচ্ছা, কারণ তো সেই হিসেবে আপনি কত টাকায় পেতেন? হ্যাঁ, আপনি কত টাকায় পেতেন আর কি মাসে? এটা আপনি যদি ট্যাক্স ট্যাক্স সব কিছু বাদে বলেন প্রায় থাকতো আর কি 10-10,500 ক্রোনা। ডেনমার্কে তো আসলে ক্রোনা চলে, ইউরো চলে। আচ্ছা 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 আচ্ছা। তো ক্রোনা যদি আপনি যদি এই বাংলাতে টাকাতে কনভার্ট করেন তাহলে 10,000 ক্রোনা প্রায় 1.5 লাখ টাকার উপরে আর কি, এগুলো ট্যাক্স বাদে থাকতো আর কি। মানে আপনার সবকিছু এভরিথিং খরচ বাদ দেওয়া আপনার 1.5 লক্ষ টাকা থাকতো? থাকতো, বুঝছেন? আপনি 4-5 ঘন্টা ডিউটি করে? হ্যাঁ, আর তো সপ্তাহে তো ছুটি ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা অন্যরকম লাইফ ভাই। ডেনমার্কের লাইফের সাথে কম্পেয়ার করলে আসলে এখন আমি তো আলহামদুলিল্লাহ, যাই হোক, মানে বিষয়টা হচ্ছে ডেনমার্কই আসলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নরওয়ে, ইউরোপের ভিতরে দ্বিতীয় আমেরিকা বললেই মানে আমেরিকা বললেই চলে ডেনমার্কে। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আসলে। হ্যাঁ হ্যাঁ। জায়গায় অনেক শান্তি পরিবেশ। আচ্ছা, আর যদি কেউ কাজ করতে করতে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারে, বা যদি কোনো মানে লাইন টাইন করে যে কোনো ভাবেও যদি একটা পারমিটের ব্যবস্থা করতে পারে, তাহলে সে কেমন ইনকাম করতে পারে মাসে? আসলে পারে কি না, আসলে বিষয়টা হচ্ছে এটা বাস্তব। আমার পরিচিত বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে ওয়ার্ক পারমিটে কাজ করতেছে, ওরা পাইছে। আচ্ছা। তো ওদের স্যালারি আর গভর্নমেন্ট রুলস অনুযায়ী তো ইন্টারন্যাশনাল স্যালারি কি 32,000 ক্রোনা। 32,000 ক্রোনা আপনার বাংলায় তারে 5 লক্ষ টাকার উপরে। আচ্ছা আচ্ছা ধরেন আচ্ছা। ওই জায়গা থেকে গভর্নমেন্ট একটা ট্যাক্স কেটে নেবে, ওর বাসা ভাড়া আছে, তো আমি সবকিছু মিলাই তো 2 লাখ টাকা বাদ দিয়ে দিলাম, তারপরে 3 লক্ষ টাকা থাকবে। 3 লক্ষ টাকা এরকম থাকে ভাই। এটা তো আর মানে 3 লক্ষ টাকা বলা- মানে আসেই বলা থাকতেছে। লাগে না। আরো তো আপনি পাবেন হলিডে মানি পাতে, প্রত্যেক মাসে 2 থেকে 2500 ক্রোনা পাইতেছেন, যা বাংলা টাকা 50 থেকে 60,000 টাকার মতো। 50,000 টাকার মতো আপনি পাইতেছেন যে হলিডে মানি, যে বোনাস প্রত্যেক মাসে। ওটা সবাই যারা ডেনমার্কে কাজ করতেছে ওদের একটা ইয়ে আছে, হলিডে মানি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সবকিছু মিলে ভাই আসলে এই জায়গায় লাইফস্টাইল, কাজকর্ম, বেতন বলেন সব দিক দিয়ে বেটার আসলে। বুঝতে পারছি। তো এইখানে আপনার কাছে লাস্ট একটা আমি কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি মাঝখানে একটা কথা বলি যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি দ্বিতীয় আরেকটা পার্ট দিব। সেটা হচ্ছে এতক্ষণ তো বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসার কাহিনীটা শুনলেন, তো মেবি আসলে এত ভালো থাকা অবস্থায়ও বা মাসের 1.5 লক্ষ টাকা মানে সপ্তাহে প্রতিদিন 4-5 ঘন্টা কাজ করে, বা সপ্তাহে ভালো একটা দিন ছুটি কাটায়, ভালো একটা স্যালারি সে ইনকাম করছে, বা মাসের 1.5 লক্ষ টাকা অনায়াসে সে বাসায় পাঠাইছে সব কিছু তার বাদ দিও, কিন্তু এরপরেও কেন সে ওইখান থেকে পোল্যান্ডে আসলে চলে আসলো, বা ডেনমার্কের মতন একটা লাইফস্টাইল একটা জায়গা ছেড়ে কেন সে চলে আসলো? তো এই বিষয়টা আমি দ্বিতীয় পার্ট করব, কারণ অলমোস্ট ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আপনারা যারা দ্বিতীয় পার্টের জন্য মানে দ্বিতীয় পার্ট দেখতে চান তারা একটু অপেক্ষা করবেন, আমি দ্বিতীয় পার্টটাও দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে শেষ দিব সেটা হচ্ছে যে ভাই, যদি কেউ ডেনমার্কে আসতে চায় তাহলে আপনার তাদেরকে পরামর্শ হিসেবে যদি কিছু বলার থাকে। ডেনমার্কে আসতে পারে, আসলে অনেক ভালো দেশ। তো আসলে মেন কথা হচ্ছে যে আপনি ডেনমার্কে আসবেন, ডেনমার্কের ভাষা হচ্ছে ডেনিশ ভাষা, তাই না? আচ্ছা। তো ওরা মোটামুটি আলহামদুলিল্লাহ ইংলিশ বুঝে ভালো। হ্যাঁ। তো আপনার ইংলিশে কথাবার্তা ভালো জানতে হবে আর কি, বুঝতে হবে। ও আপনার একটা জিনিস বলতেছে, ওটা তো আপনার বুঝতে হবে, তাই না? তারপর না আপনি ওই কথাটা শুনবেন, করবেন না। ওই একটা জিনিস আপনার সবসময় মাথায় রাখবেন, ডেনমার্কে ইংলিশ আসলে খুব একটা গুরুত্ব আছে, কারণ ওদের ডেনিশ তো সবাই পারে না, তাই না? অন্যান্য দেশে যান আপনি, ইংলিশ তেমন একটা বুঝবেন না। ইউরোপের অন্যান্য দেশ আছে, ওরা ইংলিশ তেমন একটা আপনি অন্যর কথা কি বলতেছেন? যে পোল্যান্ডে আছি, পোল্যান্ডে তো ইংলিশ ভালো করে বোঝে না। দেখতেছি ভাই, আমি তো আছি না, ওরা তো বুঝতে মানে কিছু কিছু লোক আছে না, ওরা বুঝতে চায় বা বোঝার চেষ্টা করে, ওরা তো বোঝেই না আর কি। ডেনমার্কে আলহামদুলিল্লাহ সব জায়গায় ইংলিশ মোটামুটি ওরা বুঝে শোনে আর কি। তো এই দিক দিয়ে একটু ইংলিশটা
ভালোভাবে করলে একটু ভালো আর কি, আপনার কাজ কাম করতে বা বিভিন্ন কিছুতে এটা তো আপনার লাগবেই। যাই হোক, এখন যদি কেউ আপনার ইউরোপ, মনে করেন যে পুরো ইউরোপকে সিলেক্ট করে আর ডেনমার্ককে সিলেক্ট করে, মানে দুইটা, জাস্ট আমি দুইটা দেশ ধরলাম, যে পুরো ইউরোপ 28টা দেশ আর ডেনমার্ক একটা দেশ 29টা দেশ, তো আপনি কাকে সিলেক্ট করবেন? আসলে ভাই আমি আমার এই যে কয়েক মাস হয়েছে না আমি ইউরোপে আসছি বা ডেনমার্কে আসছি, তো ডেনমার্ক থেকে তো পুরো দেখা হচ্ছে তাই না। ডেনমার্ক থেকে বলতেছিলাম আসলে আমার কাছে, আমি তো জার্মানও গেছিলাম তাই না, জার্মানে বার্লিন এগুলো ঘুরছি বা বিভিন্ন জিনিস দেখছি, ওরা ভালো আছে, বাট কিন্তু আমার কাছে ডেনমার্কের মতো এত শান্তিপ্রিয় দেশ, পরিবেশ ভালো বা আপনি কাজের ক্ষেত্রে বলেন সব দিক দিয়ে এত ভালো আসলে। বুঝতে পারছি, মানে এক কথায় কেউ যদি আসতে চায় তাকে আপনি ওয়েলকাম জানাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। বুঝছেন, কারণ এই জায়গায় আপনি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন, ভালো একটা পরিবেশ পাবেন। হ্যাঁ, আর আপনাকে তো বললাম যে এই সেফটির বিষয়টা আপনি। তো ঠিক আছে তুহিন ভাই, আপনাকে ধন্যবাদ। আর দ্বিতীয় পার্টটার জন্য অবশ্যই আপনার অপেক্ষা করবেন, আমি দ্বিতীয় পার্ট দিব যে কেন আসলে এত সুখে থাকার পরেও সে এইখানে আসলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।